নমস্কার, বাংলা স্পেয়ারে সন্ধ্যে 7টায় আপনাদের স্বাগত জানিয়েছি। আগেই ঘোষণা করেছি এই এপিসোডে আমি ওয়াকফ সমস্যা নিয়ে বলবো। দেখুন, এই ওয়াকফ বিষয়টি মোটেই জটিল বিষয় নয়। আবার যদি দৃষ্টিভঙ্গির ভুল থাকে তাহলে এটাকে এমন জটিল মনে হবে যে প্রায় আইনস্টাইনের ইকুয়েশনের মতো। সুতরাং আপনি কিভাবে এই সমস্যাটিকে দেখবেন তা অনেকখানি নির্ভর করে আপনি এই সমস্যাটির উৎস স্থল থেকে আজ পর্যন্ত কি কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে সম্যক ধারণা থাকলে একমাত্র তবেই। এবং সেই জন্যই আমি ধাপে ধাপে এই আইনি ইতিহাস যতটা পারি সংক্ষেপে বলার চেষ্টা করব। আজকে যদি সম্ভব হয় পুরোটা শেষ করব, যদি না হয় আগামীকাল বলবো। তারপর এর পরিপ্রেক্ষিতে ওঠা এই যে নতুন ওয়াকফ আইন এবং সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়, তার ফলে কি কি সমস্যা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা একটা স্বচ্ছ পরিপ্রেক্ষিত থেকে আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই মনে রাখা দরকার যে ওয়াকফ জিনিসটা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত দান অথবা সম্পত্তি। এখন এই ভারতবর্ষে তখন অবিভক্ত ছিল, এটাকে আল্লাহর বান্দারা সবাই যে সৎ পথে সঠিকভাবে পরিচালনা করতেন বা আদৌ তাদের সে আগ্রহ ছিল এমনটা কিন্তু নয়। ফলে এই ওয়াকফ নিয়ে যে একটা আইন করা দরকার এবং আইনের বাঁধনে এটাকে আনা দরকার, সেটা কিন্তু স্বাধীন ভারতবর্ষ প্রথম অনুভব করেনি, করেছিল ইংরেজরা। 1923 সালে প্রথম এদেশে মুসলমান ওয়াকফ আইন বলে একটি আইন পাশ হয়। 1923 থেকে আজকে 2025। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই আইনের ইতিহাস কিন্তু 100 বৎসর পুরাতন। এর মধ্যে 100 বছরে এই আইন বারে বারে সংশোধিত হয়েছে। তবু কয়েকটা ল্যান্ডমার্ক সংশোধন আছে যেগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। এখন এই যে ইংরেজরা 1923 সালে মুসলমান ওয়াকফ আইন করেছিল, তার উদ্দেশ্যটা কি ছিল? দেখুন, এই আইনের একেবারে সূচনায় স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস বলে একটা বস্তু থাকে। সেটা পড়লেই আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে 100 বছর আগে ওয়াকফের যে সমস্যাটা প্রাসঙ্গিক ছিল, আজকেও তা শুধু প্রাসঙ্গিক আছে তা নয়, আরো বেশি সংক্রামিত হয়েছে। সুতরাং এই উদ্দেশ্য বা কারণের বিবৃতিতে বলা হয়েছে, আমি আপনাদের হুবহু তর্জমা করে শোনাচ্ছি যাতে কোনো রকম তথ্য বিকৃতির অভিযোগ আমার বিরুদ্ধে না ওঠে। বর্তমান বিলের উদ্দেশ্য বিলটির প্রস্তাবনাতেই যথেষ্টভাবে নির্দেশিত রয়েছে। গত কয়েক বছর ধরে সারা দেশ জুড়ে মুসলমান সমাজের মধ্যে ক্রমবর্ধমান একটা অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে যে ধর্মপরায়ণ ও জনহিতৈষী মুসলমানদের দ্বারা প্রতিদিন যেসব অসংখ্য দান সম্পত্তি ও ধর্মীয় দান, এটাকেই বলে কিন্তু ওয়াকফ, সৃষ্টি হচ্ছে বা হয়েছে, সেগুলি সময়ের প্রবাহে যাদের হাতে ট্রাস্টের দায়িত্ব এসেছে তাদের দ্বারা হয় অপচয় করা হচ্ছে, নতুবা পরিকল্পিতভাবে
আত্মসাৎ করা হচ্ছে। তার মানে হয় অপচয় নয় আত্মসাৎ। সেই যে গ্লোরিয়াস ট্র্যাডিশন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে ভারত জুড়ে আজও কিন্তু সেই ধারা অব্যাহত, এবং সেই কারণেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কোথায় কি ফাঁক ফোকর নতুন করে তৈরি হলো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য নতুন করে আইন সংশোধনের প্রয়োজন হয়। অতএব এই যে সর্বশেষ যে সংশোধনী পেশ হয়েছে সংসদে, এর পিছনে বিজেপি সরকারের খুব একটা মতলবী ভূমিকা আছে, এ কথা ভাবাটা মূর্খামি হবে। কেননা ইংরেজ আমল থেকে যে প্রক্রিয়া শুরু, সেটা সবচেয়ে বেশি চর্চা এবং সংশোধন হয়েছে কংগ্রেস জমানায়। তো আমি তার মধ্যে যাচ্ছি না, আপনাদের এই দুটো শব্দ স্মরণ করিয়ে দিতে চাই যে একজন ধর্মপ্রাণ মানুষ তিনি মনে করছেন যে তার কোনো সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্স, জমি, বাড়ি, হোয়াট এভার, তিনি আল্লাহর সেবায় নিয়োজিত করলেন। সেটা একদিন, মানুষ তো অমর নয়, তিনি মারা যাবেন। অতএব একটা ট্রাস্ট গঠন হলো, এস্টেট গঠন হলো। সেই এস্টেটের দায়িত্বে থাকলেন একজন মুতাওয়ালি। এখন ধরুন 1870 সালে এইভাবে দান করে দেওয়া ওয়াকফ আজকে 2026 সালে কেউ যদি বলে যে কোনো মুতওয়ালি একেবারে নিপুণভাবে কোনো বড় লোকের কাছে সেই জমি বেচে দেয় বা সেটাকে ফেলে রাখে, সেই জমি থেকে যে পরিমাণ আয় করা সম্ভব তার ধারে কাজ দিয়ে যায় না, তখন রাষ্ট্রকে ইন্টারভিন করতেই হবে। এখানে কে মুসলমান কে হিন্দু সেটা বড় প্রশ্ন নয়। একমাত্র বিবেচ্য হলো ওয়াকফ দেবতার উদ্দেশ্যে নিয়োজিত হলেও when it comes to ownership, then আইন কিন্তু সব ভারতীয়র ক্ষেত্রে সব জায়গায় এক। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলেই এই সাম্প্রতিক হইহট্টগোলের চেহারাটা আপনারা অনুধাবন করতে পারবেন, এবং কিভাবে আমরা ধীরে 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 সংস্কারের পথে এগোচ্ছি। এটাই যে ফুল প্রুফ এমন কোনো গ্যারান্টি নেই। 5 বছর পরে আবার দেখবেন আরো একটা সংশোধনী কোনো একটা সরকার নিয়ে আসতে পারে, কিন্তু সে যাই হোক। এখন এই ধরনের ট্রাস্ট সম্পত্তির অপব্যবহারের ঘটনা দুর্ভাগ্যবশত এতটাই যে সাধারণ মানুষের চোখে এখন এই ওয়াকফ দান কেবলমাত্র একটি চালাকির কৌশল বলে মনে হচ্ছে। কি ধরনের চালাকি? ধরুন, যে জমিটা আল্লাহর নামে দিয়ে দেওয়া হলো, সেই জমিটা ধার করে কেনা হচ্ছিল, এবং যাদের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল সেই ধার যাতে আর ফিরিয়ে দিতে না হয়, সেই জন্য আল্লাহকে ব্যবহার করে যে ধুরন্ধর ব্যক্তি, সে এটাকে ওয়াকফ প্রপার্টি বলে ডিক্লেয়ার করে দিল। এর চাইতে অসৎ উদ্দেশ্য আর কি হতে পারে? তারপরে দেখা যাচ্ছে এছাড়াও একবার আল্লাহর নামে উৎসর্গীকৃত হলে অনেকগুলো প্রিভ্যালেন্ট আইনও অনায়াসে এড়িয়ে যাওয়া যায়। সুতরাং উদ্দেশ্য মহৎ হলেও সেই উদ্দেশ্য সাধন করার দায়িত্ব যাদের উপর নষ্ট, তারা কিন্তু সবাই মহৎ তো নয়, উল্টে চোর জোচ্চোরে ভর্তি। এরপরে আসা যাক, এখন কিছু কিছু ক্ষেত্রে ইংরেজরাই বলছেন মুতাওয়ালিরা এমন ব্যক্তি
যারা ওয়াকফ পরিচালনার সম্পূর্ণ অযোগ্য এবং তারা এত মরালি করাপ্ট যে তাদের হাতে এইসব দান করা পায়াস সম্পত্তি এদের ভাবমূর্তিই শুধু কলুষিত হয় না, সাধারণভাবে গোটা মুসলিম সমাজকেও অসম্মানিত করে। এখন সেই কারণেই মনে করা হয় যে, এবং এ ব্যাপারে মোটামুটি সর্বসম্মত একটা ধারণা তৈরি হয়ে গেছে যে অদক্ষ ও অসাধু মোতাওয়ালিদের অপচয় এবং কুপরিচালনার রোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক এবং দান সম্পত্তিগুলিকে সেই উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত যেসব উদ্দেশ্যে সেগুলি প্রথমে উৎসর্গ করা হয়েছিল। কিছু ক্ষেত্রে আবার এই প্রশ্নে সমস্যা দেখা দিচ্ছে, কোন নির্দিষ্ট সম্পত্তি আদৌ ওয়াকফ সম্পত্তি কিনা। সারা দেশে এমন অসংখ্য ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো খবর সাধারণ মানুষ রাখেই না এবং যেগুলিকে এই মুতাওয়ালিরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে ধরে নিয়ে ইচ্ছে মতো ব্যবহার এবং হস্তান্তর করে থাকছে। ইংরেজদের তাই মনে হয়েছিল 1923 সালে যে এটাকে নিয়ন্ত্রণে রাখতে একটা বাধ্যতামূলক নথিভুক্তিকরণের ব্যবস্থা থাকা প্রয়োজন, অর্থাৎ রেজিস্ট্রেশন। যে রেজিস্ট্রেশন নিয়ে 103 বছর পরে আজও একই ঝামেলা হচ্ছে, যেখানে মুতওয়ালিকে কেবল তিনি যে ওয়াকফের দায়িত্ব আছেন তা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দানের প্রকৃতি অর্থাৎ কে দিয়েছেন, ডোনার কিভাবে দিয়েছেন, এবং এই দান সংক্রান্ত এবং ওই জমি বা সম্পত্তি সংক্রান্ত সমস্ত ইতিহাস, ভূগোল সবকিছু জানাতে হবে। এখন কিন্তু অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইংরেজরাও দেখেছে যে ওয়াকফ সর্বজনবিদিত হলেও এবং মুতওয়ালি স্পষ্টভাবে দায়িত্ব পালনে অযোগ্য হলেও দেওয়ানি কার্যবিধিতে নির্ধারিত জটিল প্রক্রিয়ার কারণে জনসাধারণের পক্ষে এই মুতওয়ালিদের অপসারণের জন্য মামলা করা খুব কঠিন হয়ে পড়ে। এই ধরনের মামলা দায়ের সহজতর করতেই বিলটিতে একটি বিধান রাখা হয়েছে। সবটাই কিন্তু মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923। অর্থাৎ এই যে একবার যারা মুতওয়ালি ডিক্লেয়ার্ড হয়ে গেল তারা সিভিল রুলের আইনের ফাঁক ফোকর দিয়ে একেবারে তাদের নিরঙ্কুশ চিরস্থায়ী বন্দোবস্ত বজায় রাখত এবং রাখার চেষ্টা করত। সেই মৌরুসি পাট্টা ভাঙতে যাতে দেওয়ানি বিধির অপব্যবহার করে এই মুতওয়ালিরা দেবোত্তর সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করতে না পারে বা দেবোত্তর সম্পত্তিকে বেহাত হতে না দেয়, তার জন্যে একটা নতুন করে আইন আনার কথাও বলা হলো এই বিলে। এখন এই বিল বলছে সারা দেশের মুসলমান সমাজের মধ্যে এই ব্যাপারে একটা ঐক্যমত্য রয়েছে যে এমন একজন দায়িত্বশীল কর্মকর্তা থাকা প্রয়োজন যিনি নিজে বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ওয়াকফ সম্পত্তিগুলি পরিদর্শন করে দেখতে পারবেন, সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি হচ্ছে না তা সরেজমিনে খতিয়ে দেখবেন এবং
সরকারের উপর এই কর্মকর্তা বা তার সহকর্মীদের ব্যয়ভার চাপানোর কোনো অভিপ্রায় আমাদের নেই। সেই কারণে এই বিলটিতে একটি কেন্দ্রীয় কমিটি গড়ার অবকাশ রাখা হয়েছে, যাদের কাজ হবে মুতওয়ালিদের কাছ থেকে তাদের এস্টেটের বহরের উপর নির্ভরশীল একটা বাধ্যতামূলক চাঁদা তুলে এই কমিটি তাদের ব্যয়ভার বহন করবে। So the groundwork for all the later legislations were prepared by the English, এবং সেদিন যে প্রশ্নগুলো রেলিভেন্ট ছিল, অত্যন্ত পরিতাপের বিষয় 103 বছর কেটে গেলেও সেই একই বিষয় নিয়ে আজকেও আমাদের ভারতীয় সংসদ চর্চা করছে, তা নিয়ে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে দিনের পর দিন শুনানি হচ্ছে, সুপ্রিম কোর্টকে এই সংক্রান্ত লম্বা চওড়া রায় দিতে হচ্ছে। ওই আর কি, তার মানে ওই সেই শেষ পর্যন্ত এস ওয়াজেদ আলীর কথাই মনে পড়ে যে এই ভারতবর্ষে সেই ট্র্যাডিশন সমানে চলছে। এখন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে এই যে মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923 সেটার কথা খুব সবিস্তারে বর্ণনা করেছে, করে বলছে, বিচারপতিরা বলছেন যে দেখুন, এর থেকেই প্রমাণিত যে ওয়াকফ সম্পত্তি কিভাবে যে পথে পরিচালিত হওয়া উচিত সে পথে পরিচালিত হচ্ছে না বলেই ইংরেজরা এই আইন এনেছিল, এবং ব্যাপারটা তাদের নজরে আসে আজ থেকে 100 বছর আগেই। তখনই লক্ষ্য করা গিয়েছিল যে ধর্মপ্রাণ ও জনহিতকারী বলা হলো মুসলিমরা, তারা যে দান সম্পত্তি দিয়ে যান তাদের তত্ত্বাবধায়কেরা সেখানে ব্যাপক কারচুপি করছেন, হয় অপচয় করছেন, নয় পরিকল্পিতভাবে আত্মসাতের শিকার হচ্ছে এই সম্পত্তিগুলো। এখন সুপ্রিম কোর্টের বিচারপতিও বলছেন যে সাধারণ মানুষ সেদিনও ওয়াকফ সম্পত্তিকে যে চোখে দেখত আজও তাই দেখে, অর্থাৎ একটা চালাকির কৌশল, যার মাধ্যমে ঋণদাতাকে ঠেকানো এবং আইনের ফাঁক গলে সম্পত্তি আটকে রাখা সম্ভব। অতএব যে ব্যবস্থা, আইনি ব্যবস্থার কথা ইংরেজ বুঝতে পেরেছিল, সেটা নিয়ে অযথা 1 শতাব্দী পরে বিতর্ক করে লাভ নেই। আইনের বৈধতা আমাদের মানতেই হবে, এবং সম্পত্তির অধিকার যে এসেনশিয়ালি একটা আইনের প্রশ্ন, এই পূর্ব শর্তটিকেও মেনে নিতে হবে। আগামীকাল আমি পরবর্তী লেজিসলেশন গুলো নিয়ে আপনাদের কাছে আসব। এই কথা বলতে বলতে এই বিকট কাশি আপনাদের শোনানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নমস্কার।